আপনি আমাকে আমার এই অনুষ্ঠানে আপনি বলেছিলেন সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেডলাইন, সোমবার পেরিয়ে গেছে। এমনটাও বলেছিলেন যে তিনি যেতে না চাইলে তাকে বিদায় করে দেয়া হবে, মানে তিনি স্বেচ্ছায় পদত্যাগের যেই সুযোগটি তার সামনে ছিল সেটি আর নেই। তাহলে নেক্সট কি? দেখুন, তিনি সেই অপরচুনিটিটা মিস করেছেন বা ট্রেনটা মিস করে গেছে। এখন সচিবালয়ে যে অবস্থাটি বিরাজমান, এটি কিন্তু একটা ভালো রকমের ব্যারোমিটার। এর আগে যতবারই আপনার সচিবালয় আনরেস্ট তৈরি হয়েছে, এরশাদ শাসনামলের শেষে, তারপরে বেগম জিয়ার শাসনামলের শেষে, মূলত আপনার এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এই দৃঢ় অবস্থানের কারণে আপনার সরকারের কিন্তু পতন ঘটেছিল। আমার পরিষ্কার মনে আছে, প্রয়াত আব্দুর রহমান বিশ্বাস তখন মহামান্য রাষ্ট্রপতি, এবং তার সঙ্গে আমি বৈঠকে মিলিত হয়েছিলাম বঙ্গভবনে। বঙ্গভবনের চারদিকে তখন ট্যাঙ্ক ঘিরে রেখেছে। কিন্তু তিনি আমাকে খোলামেলা বলেছিলেন, প্রতিটি সচিব আপনার তার কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা কোনো অবস্থায় বর্তমান সরকারের সঙ্গে কোলাবরেট করতে পারছি না। আপনি যেহেতু রাষ্ট্রের অভিভাবক, আপনার কাছে আমরা জানিয়ে গেলাম। এবং তার পক্ষে কোনো প্রবোধ দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু তিনি সিরিয়াসলি বিষয়টা গ্রহণ করেছিলেন এবং যা হবার তাই হয়েছে। আপনার সেই জনাল নাসিমের কুদিতার চেষ্টা, সেটি আবার আপনার রহিত করা বা আপনার অঙ্কুরে বিনষ্ট করা, সেই কাজগুলো হয়েছে পরপর। তো এখন ধরুন অ্যাপারেন্টলি মনে হবে যে সচিবালয়ে নিম্ন পর্যায়ের জনকীর্তকরা আপনার এই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিক্ষোভ করার জন্য আমাদের ছাত্র ভাই বোনেরা তারা হয়তো মধ্যরাতে গিয়ে সেখানে হাজির হয়েছেন। কিন্তু সংখ্যা খেয়াল করে দেখেন তাদের কতজন, আর এখানে সংখ্যা কতজন। প্রায় লক্ষ লক্ষ, 18 লক্ষ জনকীর্তক। তারা যদি এই এক দফায় এক দাবিতে আপনার অনর অবস্থানে যান, তাহলে কিন্তু সরকার বলে আর কিছু থাকে না বা থাকবে না। আপনি দলে দলে আপনার অপরিপক্ক এবং ন্যূনতম প্রশিক্ষণ নেই এই ধরনের লোক এনে মোতায়েন করতে পারেন আপনার সচিবালয়ে, কিন্তু সেটা আর যাই হোক শেষ পিন ইন দ্য কফিন হিসেবে ট্রিটেড হবে। আমরা ইতিমধ্যে যে অবস্থাটা দেখেছি, তাই সেই রকম একটা বিষয় নির্দেশ করে। ধন্যবাদ। জি, আপনাকে শেষ প্রশ্নটি করছি যে দেখুন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হন মব বস, তাহলে হাসনাত আব্দুল্লাহ সে হচ্ছে গিয়ে সেই মব বসের পেটুয়া বাহিনী। হ্যাঁ, মানে হাসনাত আব্দুল্লাহ কেমন করে সচিবালয়ে হুমকি দিতে পারেন? হ্যাঁ, এর আগেও তাকে আমরা 2-1 বার দেখেছি, রাইট? এরকম করতে। দেখুন, শুধু হাসনাত আব্দুল্লাহ নন, আমাদের ব্যারিস্টার ফুয়াদ, তিনি তো সবাইকে পিটিয়ে দেওয়ার পক্ষপাতী। তিনি বলেছেন যে আপনার আমরা যে সাধারণভাবে কথাটি বলি মারের উপর কোনো ঔষধ নেই, সেই আপনার মহৌষধ তিনি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এখন একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি আইনের ছাত্র ছিলেন, বারেট ল আপনার পেয়েছেন, অর্জন করেছেন সুসভ্য যুক্তরাজ্য থেকে, তিনি যখন মারধরের আহ্বান জানান, তখন একটা বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন কিন্তু মনে দেখা দেয়। এবং এই অবস্থাটা কিন্তু একদিনে তৈরি হয়। ফুয়াদ মহোদয় বারংবার এ ধরনের প্রভোকেটিভ কথা বলে এসছেন, তিনি সবার চেয়ে সরেস। তো সেই জন্যে এককভাবে হাসনাত মহোদয়কে আপনার ব্লেম করে লাভ নেই। তিনি ইতিমধ্যে দৌড়ে হাসনাত কিংবা সার্জিস আলমদের চেয়েও অনেক দূর এগিয়ে গেছেন আপনার মবক্রেসি এবং মব কালচার এর ভয় দেখানোর ক্ষেত্রে। ধন্যবাদ। জি, জি। সেই ক্ষেত্রে সেনাবাহিনী আর কত ধৈর্য দেখাবে? এরকম যেমন ধরেন একজন মন্তব্য করেছেন সেনাবাহিনীর এত ধৈর্যশীল হওয়ার কারণটি কি? দেখুন, তারা মরালি আপার হ্যান্ডে থাকতে চান। কোন অবস্থায় আপনার এই ধরনের ব্যক্তিবর্গের সঙ্গে প্যারালাল একটা অবস্থানে যেতে চান না। এটি আমি মনে করি সঠিক অবস্থানই। কারণ সেনাবাহিনী আর যাই হোক ইররেসপন্সিবল কাজ করতে পারে।
একটি নবগঠিত রাজনৈতিক দল বা আরেকটি নবগঠিত রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব তারা লিবার্টিকে লাইসেন্সে রূপান্তরিত করতে পারে, কিন্তু সেনাবাহিনী সেটা করতে পারে। জি, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ছেড়ে দিয়ে আপনি অনেক পরিশ্রান্ত, আমি জানি, মানে জেগে জেগে আপনি আমাদেরকে অনেক সময় দেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি ভালো থাকুন। ধন্যবাদ। জি, জি। নাজমুল হাসানের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। মঞ্জু ভাই, আমাকে যদি একটু বলতেন যে তাহলে এখন প্রেক্ষাপটটি কি দাঁড়াচ্ছে, যে আমরা দেখলাম এই যে একজন এখানে লিখে, আসলে মানুষ অনেক সচেতন, মানুষ সব খবরাখবরই রাখছে। আপনি দেখুন এই যে কুকি চীন মোট জনসংখ্যার 12,000, কিন্তু পোশাক পাওয়া গেছে 30,000। বাকিগুলো কাদের জন্য? এই প্রশ্নটি কিন্তু আমিও জানতে চাই, এই বাকি পোশাক কাদের জন্য? এটা খুব জটিল প্রশ্ন আসলে, কারণ এটা বিভিন্ন মাধ্যমে আপনার যেগুলো খবর এসছে, আমরা সেই খবরগুলো আসলে বাংলাদেশের কোথাও দেখিনি। তবে আন্তর্জাতিকভাবে যে খবরগুলো সাধারণত আসে এবং বিশ্লেষণ হয়, সেখানে এমন খবরও এসছে যে গত 1 বছর আগে থেকেও বাংলাদেশ পাকিস্তান জুড়ে এই দুটো দেশকে নিয়ে তুরস্কের একটা আলাদা ধরনের একটা হোমওয়ার্ক আছে। তুরস্ক থেকে এক ধরনের সন্ত্রাসীকে মদত দিয়ে বা সন্ত্রাসবাদকে মদত দিয়ে এক ধরনের প্রপাগান্ডা কিন্তু এই অঞ্চল জুড়ে আছে। আবার এদিকে বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক সরঞ্জামের লেনদেন আছে। তুরস্কের ড্রোন আমরা ইউজ করি, তুরস্কের ট্যাঙ্ক আছে, তুরস্কের অন্যান্য সমরাস্ত্র আছে। আমাদের সমস্ত সমরাস্ত্রের বেশিরভাগই চায়না, কিন্তু তুরস্কেরও আছে। তো সেই হিসাবে তুরস্কের এখানে সন্ত্রাসবাদ রপ্তানি করার যে বিষয়টি এসছে হলো পাক ভারত উত্তেজনার পর পাক ভারত উত্তেজনা শুরু হওয়ার পরে এই বিষয়গুলো কিন্তু সামনে এসছে। এর আগে কিন্তু এই বিষয়গুলো সামনে আসেনি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ওই অঞ্চলটা জুড়ে এক ধরনের ওই রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গা বা কুকি চীন এদেরকে নিয়ে, বা ওই অঞ্চলে এদের কুকি চীনকে ঠেকাতে বা আরাকান আর্মিদেরকে বা মিয়ানমারের সাথে মানে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া লাগাতে রোহিঙ্গাদের ভেতরে সশস্ত্রীকরণ, এরকম তো ওদের তো 10-12টা গ্রুপ এমনিতে আছেই। তারপরেও তাদের ওখান থেকে বাছাই করে নিয়ে বাংলাদেশের বাঙালি সম্প্রদায় থেকে একটা অংশ নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে একটা ইসলামিক লিবারেশন আর্মি, এরকম একটি ধারণা কিন্তু বেশ কয়েক মাস ধরে চাউর হচ্ছে। এবং সেইটি যদি আরো 6 মাস 1 বছর এই সরকার হাতে সময় পায়, সেটি হয়তো তৈরিও হয়ে যেতে পারে। বিভিন্ন বক্তব্যে দেখা যাবে, আপনি হয়তো শুনে থাকবেন যে আমাদের অনেক বিশ্লেষকরা, সমর বিশ্লেষকরাও বলেন যে বাংলাদেশে অন্তত পক্ষে 25 লক্ষ রেডিক্যাল ইসলামিস্ট টেরোরিস্ট আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তো এই গ্রুপগুলো যদি এক জায়গায় হয়, এইগুলো যদি সশস্ত্র অবস্থায় আত্মপ্রকাশ করে, সেইটি বাংলাদেশের জন্য মোটেও কোনো ভালো খবর না। তো এখন যত এই জিনিসটা পিছোচ্ছে, নির্বাচনের বিষয়টি তো এখন একেবারেই অনিশ্চিত হয়ে গেছে। এই ডক্টর ইউনূসের যে পদত্যাগ নাটকের আগে যেটুকু নিশ্চয়তা ছিল, এই যে উনি যে দলগুলোর সঙ্গে মিটিং করলেন, প্রথম দিন যে প্রধান 3টি দলের সাথে, এরপরে বামদের সাথে বা ইসলামিস্ট দলদের সাথে মিটিং করলেন, সেখান থেকে আমরা জানতে পারলাম যে বিএনপির দাবি মেনে নেওয়া হয়েছে। বাধ্যত বিএনপির দাবিটি মেনে নেওয়া হয়েছে, ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় বিএনপি। কিন্তু আমরা কি দেখলাম, যে মিটিং এর শেষে বলা হলো, দেখা গেল যে বিএনপির কোনো দাবি আসলে তিনি মানেন, তিনি তো কারো কোনো দাবি মানেন নাই, কোনো দাবি মানেন। উনি আশ্বস্ত করেছেন যে এটা আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত আমি নেব না, এই বক্তব্য দিয়েছেন বাম দলগুলোর সাথে আলোচনার সময়। এখন এটা একটা হাইপোথেটিক্যাল কথা। দেশের যেটাকে ক্ষতি আপনারা মনে করছেন, আমি সেটাকে ক্ষতি মনে করছি না, আমি সেটাকে লাভ মনে করছি, তাহলে কি করবেন? আমরা যদি বলি যে করিডোর দেওয়াটা দেশের জন্য ক্ষতি, আর তিনি যদি মনে করেন যে করিডোর দেওয়াটা দেশের জন্য লাভ, যেমন তার প্রেস সেক্রেটারি বলেছেন, তার এনএসএ বলেছেন যে করিডোর দিলে বাংলাদেশ লাভবান হবে,
এখন আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে, কৃষক শ্রমিককে যদি জিজ্ঞেস করেন যে করিডোর দিলে আমরা বছরে এত লাখ ডলার পাবো বা এত কোটি ডলার পাবো, এটা আমাদের জন্য লাভজনক না ক্ষতিজনক, সে তো স্পষ্ট করে বলবে হ্যাঁ লাভজনক, তাই না? তো এই জায়গাটায় বল ছুড়ে দিয়েছেন ডক্টর ইউনূসের সরকার, যে সাধারণ মানুষকে বোঝাতে চাইছেন যে আমরা বিপুল পরিমাণে টাকা অর্জন করব এখান থেকে, সুতরাং এটা আমাদের জন্য লাভজনক। এখন না, বামপন্থীদেরকে যদি উনি বোঝালেন যে এটা দেশের জন্য ক্ষতিকর না, এটা দেশের জন্য উপকার, সুতরাং তাদের আর কিছু বলার নেই, উনি যদি উপকার মনে করছেন। আর বিএনপি কে বললেন যে আমি আপনাদের দাবি মেনে নিলাম, কিন্তু বিএনপির যে প্রধান দাবি ছিল দুটি, যে একটি হলো যা তাদের নির্দিষ্ট কয়েকজন উপদেষ্টাকে পদচ্যুত করা, আর হচ্ছে ডিসেম্বরের ভিতরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা বা নির্বাচন দেওয়া। দুটির একটাও কিন্তু এখন পর্যন্ত পালিত হয়নি। এখন তারপরেও যদি বিএনপি মনে করে তাদের দাবি মেনে নিয়েছে, তাহলে আমাদের সেই গল্পটা পড়তে হবে যে মার খেয়ে হাড় গোড় গুঁড়ো হওয়ার পরেও সে উঠে বলছে যে কান ধরতে দেয়নি, মানির মান আল্লাহ রেখেছে, বংশমর্যাদা আছে না, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। না, এখন আপনারা সবাই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এত সহজে পদত্যাগ করার মানুষ তিনি নন, এটা আপনারা বলেছেন। কিন্তু আপনি আজকে জানেন যে আইএসপিআর থেকে আজকে একটা ব্রিফিং করা হয়েছে, সেখানে তারা বলেছে যে দেশের স্বার্থ বিরোধী, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, হুমকি এমন কোনো কিছু তারা সমর্থন করে না, করবে না, তাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে তারা এটি হতে দেবে না। খুব স্পষ্ট বার্তা আমরা বুঝতে পারছি। যদিও অনেকে বলছেন যে আইএসপিআর থেকে বলা হয়েছে সরকারের সঙ্গে তাদের কোনো মুখোমুখি অবস্থান নেই। আমি একটু আইএসপিআর এর বক্তব্যটা একটু শুনে আসি প্রথম আলোর সৌজন্যে, তাহলে একটু আলোচনা করতে আমাদের একটু সুবিধা হবে। ইন্টারপ্রিটেশন কি হবে? আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফর্মালি, আমার এক, এটা আমার দেশ, এটা আমাদের দেশ, এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো। সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে। আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি, সরকারের নির্দেশনা মেনেই কাজ করছি। নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি, ইনফর্মাল পার্ট, আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয়, কথার মতপার্থক্য হতেই পারে, বিভিন্ন সবাই এটা মিটে যায়। দিস ইজ এ ফ্যামিলি। সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন, কথা বলতে পারেন। এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাতর, এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে। নট টু মিস ইন্টারপ্রেট, আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আরএসও নিয়ে কথা বলেছি, আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি, বলেছি আমি আপনাদেরকে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। করিডোর ইজ এ সেপারেট ইস্যু। এটার সাথে বর্ডারের আরসা এবং আরএসও যে মুভমেন্ট, তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল, এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সো আমি যদি সামারি করি, এটুকু বলবো যে লেট আস থিঙ্ক ভেরি সিম্পল, অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। জি, মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই ওনার বক্তব্যটি পুরোটুকুই শুনেছেন, আমি বিলিভ করি আমি পুরোটুকুই শুনেছি। আমি এখানে ৭১ টিভি সৌজন্যে কিছুটুকু দেখালাম। এই যে তারা বলছে তারা সরকার এবং সেনাবাহিনী সম্পূরক, মানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে, তারা মুখোমুখি দাঁড়ায়নি। এটি কি শুধুই সৌজন্যতা কথা? কিন্তু আমরা তো দেখছি ভিন্ন চিত্র। এই বক্তব্যগুলো খুব পরিষ্কার না। এই অবশ্য প্রোটোকল অনুযায়ী বা কূটনৈতিক ফোরামের বক্তব্য অনুযায়ী এগুলো ঠিক আছে, যখন এই দুটোকে পক্ষ বানিয়ে ফেলা হয় কোনো পক্ষ থেকে, যে সেনাবাহিনী একটি পক্ষ, রাষ্ট্র আর একটি পক্ষ,
তাহলে কিন্তু ওই যে বন্ডিংটা থাকে না, রাষ্ট্রের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা থাকে না। এটা কোনোভাবেই দুই পক্ষ হতে পারে। সেনাবাহিনী রাষ্ট্রের অধীনে একটি সশস্ত্র বাহিনী, দেশ রক্ষা কাজে নিয়োজিত, সুতরাং সেনাবাহিনী রাষ্ট্রের প্রতিপক্ষ না। এটা হচ্ছে আইনের কথা, সংবিধানের কথা। তো এই কথার ব্যতিক্রম হতে পারে না, কিন্তু ঘটনা যদি ব্যতিক্রম ঘটে সেইটা তখন তো আর এইভাবে আসবে না। কিন্তু যখন আমি সরকারের, সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেব সরকারের সাথে সম্পর্কের বিষয়ে, তখন আমাকে এই কথাটাই বলতে হবে যে সরকারের সাথে সেনাবাহিনীর কোনো দ্বন্দ্ব নেই বা দুইটি পক্ষ না। এটা আইনগতভাবে বলতে হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখছি সেটি হলো যে সেনাবাহিনী একবার যে অবস্থানে চলে গেছে, প্রধান মানে সে সেনাপ্রধানের যে ভাষণটি, যে অ্যাড্রেস করেছিলেন তিনি সমস্ত অফিসারদের সামনে, সেই জায়গাটায় যে জায়গাটায় চলে গেছে, সেই ভাষণটি পরে সম্পর্কটি যে জায়গায় চলে গেছে সেখান থেকে আসলে ফেরার কোনো রাস্তা নেই। এখন যেটা হতে পারে সেটা হলো যে দুই পক্ষই মাঝে মাঝে এক ধরনের শান্তি বিরতি করতে পারে, ব্রেকের মতো, যে ঠিক আছে 7 দিন ব্রেক, 10 দিন ব্রেক। কিন্তু সেনাপ্রধানের যে বক্তব্য, ডিসেম্বরের ভেতরে অ্যাট এনি কস্ট নির্বাচন হতে হবে, জানুয়ারির 1ম তারিখেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো এই জিনিসটি যদি সরকারকে পালন করতে হয়, তাহলে জুন জুলাইতেই সরকারের নির্বাচন সংক্রান্ত যে ট্রেন, সেইটিকে ছেড়ে দিতে হবে। সেটি ধীরে ধীরে চলতে থাকবে আর নির্বাচন সংক্রান্ত কাজগুলো হতে থাকবে। তো জুন জুলাই থেকে সেটা যদি কাজ হতে থাকে, তারপরে যে ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন হবে। যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয়, তাহলে আপনি যদি নভেম্বরে যে নির্বাচন কমিশনকে সক্রিয় করেন, তাহলে তো নির্বাচন হবে না ডিসেম্বরে। তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে ঘোষণা 3 মাসের মধ্যে নির্বাচন হতে হয়, করতে হয়। হ্যাঁ, তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে নড়াচড়া, সেটি দেখে বোঝার উপায় নেই যে এই নির্বাচন কমিশনের সামনে আদৌ নির্বাচন নামক কোনো এজেন্ডা আছে কি, বোঝার উপায় নেই। শুধু নির্বাচন কমিশনের কথা কেন বলছেন? সরকারের মধ্যেই তো নির্বাচন হওয়ার কোনো লক্ষণ নেই। তারা তো এই সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পরে একবারও তো কোথাও বলেনি যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে। না, দেন এই ব্যাপারটা এরকমই থাকবে, এইভাবে ঝুলন্ত থাকবে। আমরা কি বলতে পারি ডক্টর ইউনূস সরকার এইবার টিকে গেলেন? হ্যাঁ, আপাতত টিকে গেলেন। উনি গেইন করেছেন। উনি যে ব্ল্যাকমেইলটা করতে চেয়েছিলেন সেটি সফলভাবে পেরেছেন। এখন এই যে একটু আগে নাজমুল হাসান কলিমুল্লাহ বলে গেলেন, আপনি তো ছিলেন তখন, যে সচিবালয় যেভাবে করে উত্তপ্ত হয়েছে, তার যেভাবে স্বেচ্ছায় পদত্যাগের একটা সুযোগ ছিল, এখন আর সেই সুযোগটি নেই। এটি তাহলে মানে কি, তাকে চলে যেতে হবে, এমনটিই তো নাজমুল হাসান কলিমুল্লাহ বলছিলেন। হ্যাঁ, পদত্যাগের সুযোগ অনেক আগে থেকেই নেই, এখনো নেই, আগেও ছিল না। কারণ হচ্ছে যে আপনি পদত্যাগ করলে সঙ্গে সঙ্গে আপনি আর ওই ক্ষমতার স্টেক হোল্ডার থাকেন না, সাধারণ নাগরিক হয়ে যাবেন। সাধারণ নাগরিক হয়ে গেলেই আপনার গত 9 মাসের যে কৃতকর্ম, সেটার জন্য আপনাকে আইনের হাতে সোপর্দ হতে হবে, রাষ্ট্রের আইন অনুযায়ী। আপনি যদি কোনো একটা সলিউশনে না দিতে পারেন, কারণ আপনি এসেছিলেন যে দায়িত্ব নিয়ে, সেটি হচ্ছে দেশকে আপনি একটি সুন্দর শাসনতান্ত্রিক ব্যবস্থায় আপনি উপনীত করবেন। আপনাদের ভাষায়, ওই সরকারের ভাষায়, যে বিগত সরকার ফ্যাসিবাদী ছিল, সেই ফ্যাসিবাদকে হটানো হয়েছে। এখন দেশে একটি গণতন্ত্রের সুবাতাস বইছে, এরকম গণতান্ত্রিক একটি সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করব, এইটি আমাদের এজেন্ডা। তো সেই এজেন্ডা আপনি অর্ধেক পথে আপনি যখন পদত্যাগ করবেন, তার মানে আপনি ওই এজেন্ডাটা বাস্তবায়ন করতে পারেননি এবং এটা আপনার ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হবে। সুতরাং তার স্বাভাবিকভাবে পদত্যাগ করার কোনো সুযোগ আগেও ছিল না, এখনো নেই।